My dear learners, my dear colleagues, my dear teachers, my dear friends and viewers, Assalamu alaikum. You are all welcome to my class in Chittagong Online School. Today, I am going to take a class on English second paper for the student of class 9 and 10. গত ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের উপর একটা ক্লাস নিয়েছিলাম। প্রথম পর্বের ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের ফর্মগুলো নিয়ে আলোচনা করেছি। সেদিন আমরা ভার্বের 6টি ফর্ম শিখেছিলাম। So dear learners, today we will learn how to use verb in the passage or in the text. এখানে দেখো, বোর্ডের দিকে লক্ষ্য করো। সেদিন আমরা ভার্বের 6টি ফর্ম লিখেছি, কিন্তু আমি আজকে এখানে V0 সহ 1 2 3 4 5 5টি ফর্ম এখানে নিয়ে এসেছি। আর বাকি যে ফর্ম 5 and 6 সেটা এখানে নিয়ে আসি নাই। কেন নিয়ে আসিনি একটু পরে সেটা তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে আমি নিয়ে এসেছি V0/V1। আমরা যখন করব পরীক্ষায় তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, আর সেই প্যাসেজের মধ্যে কিছু গ্যাপ দেওয়া থাকবে, and you have to fill in the gap with appropriate verb with right forms of verb. সো এই প্যাসেজটা যখন দেওয়া থাকবে, আমরা প্যাসেজে যে ভার্বগুলির রূপ ইউজ করব, আমাদেরকে সেদিন টোটাল 0 সহ যদি আমরা হিসাব করি তাহলে আমাদের হয় কয়টা? 7টা। কিন্তু আমাদেরকে আমরা অ্যাভেলেবল যে ইউজটা করব সেটা হচ্ছে এই 5টা। আমরা এখন 0 আর 1 কে একটা বক্স করে ফেলেছি, কারণ 0টা শুধু বেস ফর্ম মিন করে, তোমরা শিখেছো। আর V1টা হচ্ছে কি? V1টা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা হচ্ছে তোমরা এক্সাম্পলে শিখেছো। যদি আমরা বলি শুধু ডু, এটা হচ্ছে বেস ফর্ম। আর হচ্ছে আমরা যদি বলি ডু অবলিক ডাজ, এটাকে আমরা বলবো V1। আচ্ছা, এখন হচ্ছে এই 4টা ভার্ব নিয়ে আমাদের আজকের কাজ। আমরা যখন প্যাসেজ করব, সে প্যাসেজটা 2টি সেন্সে দেওয়া থাকবে। একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফার্স্ট। অর্থাৎ হয়তো টেক্সটটা থাকবে প্রেজেন্টে অথবা ফার্স্টে। প্রথমে আমরা টেক্সটটাকে ভালোভাবে পড়ে নেব। টেক্সটটাকে পড়ে নিয়ে আমরা বুঝে নেব ঘটনাটা কি কোনো সাধারণ ঘটনা, কিংবা চিরন্তন সত্য, বা কোনো প্রবাদ প্রবচন, কিংবা কোনো ন্যাচারাল ঘটনার যদি প্রকাশ হয়ে থাকে, বা সাধারণ নিয়মে যে ঘটনাটা ঘটে থাকে, বা সাধারণ কোনো ঘটনা। আবারও বলছি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। তার মানে V1 ফর্মে আমরা চলে যাব। তখন আমরা কোন ফর্মে চলে যাব? তখন আমরা থাকবো এই ফর্মটার মধ্যে। এই ফর্মটার মধ্যে আমরা থাকবো। দেখো, এই ফর্মটা আমরা ইউজ করব। এখন আসো, আবার যদি কোনো অতীতের ঘটনা কিংবা কাহিনী বা কোনো গল্প এরকম যদি কোনো টেক্সট থাকে, তখন আমরা কি ইউজ করব? V2। মানে আমরা প্রথমে বুঝে নেব যে এই টেক্সটটা আছে কিসে? ফার্স্ট ফর্মে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব V2 ফর্মটা। এখন আসো, আমরা কখন V3 কখন V4 ইউজ করব? আমরা সেন্টেন্সে সেদিনও আলোচনা করেছি, আমরা V3, V4, V5 and V6 ইউজ করব যা নন ফাইনাইট ভার্ব। সেন্টেন্সের দ্বিতীয় ভার্বের অবস্থানে চলে আসবে V3 and V4। আবার তোমাদেরকে এটাও বলেছি যে V3 and V4ও কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে। বাট when the sentence is passive voice, when the sentence is continuous tense, then it will be V3 and V4.
ফর ফর্ম। যাই হোক, এখনো যদি ক্লিয়ার কনসেপ্টটা না আসে তার আগে আমরা সেখানে চলে যাই। আসো, এখানে আমরা প্রথমে একটু চিনতে হবে এটা যে যদি টেক্সটটা প্রেজেন্ট হয়, অর্থাৎ এই প্যাসেজটা যদি প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে আমরা প্রথমে যেটা খেয়াল করতে হবে, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, সাবজেক্ট কি হয় সিঙ্গুলার, তাহলে আমাদেরকে অবশ্য ভার্বটা কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে তোমরা জানো টু বি ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি এম, ইজ। আর এম এর ব্যাপারটা আমরা সকলে জানি, এমটা শুধুমাত্র বসে আই এর সাথে। আচ্ছা, এবার আসো ইজ কার সাথে বসে। আচ্ছা, এক্ষেত্রে দেখো এখানে আমরা টু বি ভার্বের কথা বলেছি সিঙ্গুলার ফর্মে। যদি বলি টু হ্যাভ ভার্ব, সিঙ্গুলার ফর্মে ভার্ব রয়েছে হ্যাজ। প্লুরাল ফর্মে আমি যাচ্ছি না, আমি এখন টোটালি তোমাদের সিঙ্গুলার ফর্মে আছি। এবার হচ্ছে যে যদি হয় এটা অ্যাকশন ভার্ব, তখন প্রেজেন্ট টেন্সে এটার গঠনটা কেমন থাকে, এটার গঠনটা থাকে সিঙ্গুলার ফর্মে ভার্বের শেষে এস অথবা ইএস। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে দেখো প্রেজেন্ট ফর্মে ইজ, এটা প্রেজেন্ট টেন্সের বেলায় আমি চলে আসছি। এখানে যদি ফার্স্ট টেন্স হিসেব করি তাহলে ইজটা হয়ে যায় কি ওয়াজ, আর ফার্স্ট ফর্মে হ্যাজটা হয়ে যায় কি হ্যাড। এটা তো ডাজ ডিড হবে। এটা নিয়ে আমাদের কাজটা হচ্ছে, এই অংশটুকুর কাজটা হচ্ছে মেইনলি হচ্ছে কোথায়, এইটা নিয়ে আমাদের কাজ হবে এই V2 এর সাথে। তাহলে আমরা আসছি যে প্রেজেন্ট ফর্ম যদি হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার ফর্মটা আসলে ভার্বের রূপটা কেমন আমরা এখন সেটাই দেখব। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস এর দরকার নেই, সেটা হচ্ছে ভার্বের যেটা বেস ফর্ম আমরা বলি, অর্থাৎ V1 ওইটাকে বলি, যেটা হবে কি ডু। একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। আচ্ছা, আসো এবার আমরা আসলে ভুল করে থাকি, যেটা আমরা সিঙ্গুলার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যায়, আসলে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে চলো আমরা প্রথমে সিঙ্গুলার সাবজেক্ট অ্যাকচুয়ালি কোনগুলো হয়, সিঙ্গুলার সাবজেক্টগুলো একটু এক নজরে তালিকাটা দেখে নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এখানে আমি লিখেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা যে এস বা ইএস যোগ করব সেটা কোন ক্ষেত্রে যোগ করব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। তাহলে আগে আমাদেরকে চিন্তা হবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আসলে কোনগুলো। আমি সংক্ষেপে তোমাদের জন্য জাস্ট সহজে লিস্টটা তৈরি করেছি এবং আরেকটু শুধু বুঝিয়ে দিব, যেটা হচ্ছে নাউন ফ্রেজ থেকে কিভাবে আমরা সিঙ্গুলার অর প্লুরাল সাবজেক্টটাকে আইডেন্টিফাই করব। আচ্ছা, এবার দেখো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যেগুলো হয়ে থাকে, হি, শি, ইট, ওয়ান, everyone, somebody, someone, everybody, no one, none, anyone, anybody, anyone, each of, one of, everything, nothing, every plus noun. every এর সাথে যেই নাউনটা বলবে সেই নাউনটা কিন্তু কি সিঙ্গুলার থাকে, প্লুরাল না। তারপরে লক্ষ্য করো মেনি, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ডিস্টেন্স, মানি, টাইম, অর যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম। এই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন। আমাদের সমস্যাটা পড়তে হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে। এখন আর একটু রয়ে গিয়েছে যে আরো সিঙ্গুলার পারসনটাকে যখন একটা নাউন ফ্রেজ থাকে, সেই নাউন ফ্রেজটা থেকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা একটু শর্ট টেকনিকে যাব, সমস্যা নেই। এখন এই যে এখানে লক্ষ্য করো, যদি সিঙ্গুলারে যদি সাবজেক্টটা হয় সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে কি বসে টু বি ভার্ব ইজ, ফার্স্ট টেন্সে সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে কি ওয়াজ, এবং যেমন যদি হ্যাভ হ্যাজ ইউজ করি সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে কি হ্যাজ। এবার আসো অ্যাকশন ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস, এটা হচ্ছে
অনলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলছি প্রেজেন্টটা যদি প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্স হয়। আর দেখো এখানে আমি সংক্ষেপে এনি ইজ দ্য নেম অফ সামওয়ান, যে কোনো কারো একটা নাম আছে এনি, তো এনিটাকে যদি ধরে নেই মাই ফ্রেন্ড নেম ইজ এনি, তাহলে দেখো এনির পুনরূপটা যদি আমরা নিয়ে নেই এতে এনিথিং, এনিওয়ান, এনিবডি, সংক্ষেপে স্মরণ রাখলাম যে এগুলি সব কি সিঙ্গুলার সাবজেক্ট। দেন কাম এন, নাথিং, নোবডি, নো ওয়ান, নান, দ্যাট মিনস এনে যে কয়েকটা আমরা সাবজেক্ট পাচ্ছি এরা হচ্ছে কি সাবজেক্ট সিঙ্গুলার। দেন কাম ই, ইতে যদি চিন্তা করি এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, ওকে, এন্ড এভরি এর সাথে যা যুক্ত থাকবে সবগুলো হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমরা সংক্ষেপে এনিটাকে মনে রাখতে পারি। আচ্ছা তাহলে দেখো আরেকটা যেটা আমরা সমস্যা পড়ে থাকি, সাপোজ এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম the student of T. Barrett School made a good result. এখানে আমি ফার্স্ট টেন্সে যদিও সেন্টেন্সটা করেছি, জাস্ট ফার্স্ট টেন্স করতে চাই না, যাকে কেটে দিব। দেখো আমি এখানে লিখেছি দ্য স্টুডেন্ট অফ টি ব্যারেট স্কুল ড্যাশ আ গুড রেজাল্ট। এখন আমি এটাকে বোঝাতে চাচ্ছি প্রেজেন্ট ফর্মে, জাস্ট ঘটনাটা প্রেজেন্ট। টিপি স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করে। এখন টিপি স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করে, এখানে আমি একটা ভার্ব ইউজ করতে চাচ্ছি মেক। মেক ভার্বটাকে ইউজ করব, বাট at first we have to find out is the subject is singular or plural, because if the subject is singular we have to add s or es with verb. That's why at first let's know আমরা জানি আগে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এই যে পুরো একটা সাবজেক্ট এখানে রয়েছে, লক্ষ্য করো the student of T. Barrett School, এই পুরোটা একটা কি নাউন ফ্রেজ। আমরা যদি দেখি সাবজেক্টটা হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে প্রিপজিশনের আগের যে অংশটা, নট পরে, প্রিপজিশনের আগের অংশটা হবে কি সাবজেক্ট। সেখানে আমরা লক্ষ্য করব এই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন আছে স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে কি সিঙ্গুলার, আর যদি এটা থাকতো স্টুডেন্টস তাহলে আমরা এটাকে বলতাম কি প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এখানে আমরা ভার্বের শেষে কি যোগ করব এস, এটা হয়ে যাবে কি মেক্স। The student of T. Barrett School makes a good result, আর যদি হতো the students তাহলে আমরা এখানে বলতাম make a good result. Okay my dear learners, so আমরা গত পর্বে শিখেছি এই প্রত্যেকটা ফর্মের ইউজ। এখন আমরা এক্সাম্পল দিয়ে শিখব। দেখো V2 বলেছি কি যদি ঘটনাটা হয় ফার্স্ট টেন্স, আমরা টেক্সটটা পড়ে বুঝবো এটা কি প্রেজেন্ট অর ফার্স্ট, দেন উই উইল ইউজ ভার্ব। এবং এবার দেখবো আমরা এই যে ফর্মগুলো শিখেছি সেটার ব্যবহারটা। এখানে তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় তোমাদের ঠিক এভাবে দেওয়া থাকবে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্ব গিভেন ইন দ্য বিলো। এই টেক্সটটাকে কমপ্লিট করো। এখানে বক্সের মধ্যে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর সঠিক রূপ দিয়ে, এখানে বক্সে দেখো 10টি ভার্ব রয়েছে, এই ভার্বগুলো সঠিক রূপে আমরা এখানে ইউজ করব। এটা ইউজ করতে গিয়ে তোমরা জানো এটা অ্যান্সার টু দ্য কোশ্চেন হচ্ছে কত 4। তাহলে আমরা পরীক্ষায় ঠিক যেভাবে অ্যান্সারটা করি, আমার যে 4 নং অ্যান্সারটা আমি করব, কখনো আমরা এ বি করে এইভাবে ভার্টিক্যালি আনসারটা করব না।
খাতায় আমরা এভাবে লিখব না, আমরা লিখব এটাকে বলে হরিজন্টালি। ঠিক আমরা লিখব, লক্ষ্য করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আমরা লিখব জে, হরিজন্টালি 2 পার্ট করে। তাহলে এবার আসো, এই একটা টেক্সটের মধ্যে আমরা এখানে যে 4টা ভার্বের ফর্ম নিয়ে এসেছি, টেক্সটটা পড়ে দেখব এই 4টা ভার্বের ফর্মে কিন্তু এই টেক্সটটা আমি নিয়ে এসেছি, যেন একটা টেক্সট পড়ে তোমরা ভালোভাবে বুঝতে পারো। প্রথমে আমরা ভার্বগুলোর অর্থটা জেনে নেই। ট্রাস্ট অর্থ হচ্ছে কি? বিশ্বাস করা। টেল বলা। কাল্টিভেট অর্থ হচ্ছে চাষ করা, কিন্তু আমার এই টেক্সটে এখানে আমি চর্চা করা অর্থে ইউজ করব। কাল্টিভেট অর্থ চাষ করা, কাল্টিভেট অর্থ চর্চা বা অনুশীলন করা। কাম আসা, মেক তৈরি করা, স্পোজ উন্মোচন করা। বি এম ইচ আর ওয়াজ ওয়ার আমরা বি ভার্ব থেকে ইউজ করি। বি অর্থ হচ্ছে কি? হওয়া। ট্রাস্ট বিশ্বাস করা, অ্যাচিভ অর্জন করা, গেইন অর্জন করা। এখানে ট্রাস্ট ভার্বটা 2বার দেওয়া হয়েছে, সো আমরা টেক্সটে 2বার করে ইউজ করব। এবং এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, অ্যাচিভ অর্থ অর্জন করা, গেইন অর্থ অর্জন করা, জাস্ট সিমিলার ওয়ার্ড। এখন দেখো, এই যে এখানে একটা টেক্সট আছে, 10টা গ্যাপ রয়েছে। আমরা প্রথমে টেক্সটটাকে পড়ে বুঝবো টেক্সটের এক্সপ্রেশনটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স। তাহলে প্রথমে আমরা আইডিয়াটা নিয়ে নেব, দেন ইউজ করব। ট্রুথফুলনেস ড্যাশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সিউ। ট্রুথফুলনেস অর্থ সত্যবাদিতা। তো সত্যবাদিতা একটা মহৎ গুণ। এই যে এটা তো হচ্ছে চিরন্তন সত্য একটা কথা। অবশ্যই এই সেন্টেন্স, এই টেক্সটটা কোন টেন্সে হবে? তোমরা অবশ্যই বলবে এটা হচ্ছে প্রেজেন্ট হবে। এবার দেখো, এই যে ট্রুথফুলনেস সাবজেক্টটা হচ্ছে কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের টাকে আমরা সিঙ্গুলার হিসেবে আইডেন্টিফাই করেছি। তো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, আমরা ভার্ব ইউজ করব কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো, ট্রুথফুলনেস ড্যাশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সিউজ। এখানে আমরা পাচ্ছি কি? ট্রুথফুলনেসটা হলো এই গুণ। যদি আমরা যদি ভার্বকে, সেন্টেন্সকে কোশ্চেন করি, ইজ দেয়ার এনি ভার্ব ইন দ্য সেন্টেন্স? If the answer is no, then we will use am, is, are. If the answer is yes, we will use action verb. Okay? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাতে কোনো ভার্ব নেই। সত্যবাদিতা একটা মহৎ গুণ। এখানে কি ভার্ব আসছে? নেই। তাহলে আমরা ভার্ব ইউজ করবো এখানে কি? বি ভার্ব। ট্রুথফুল সিঙ্গুলার হতে এখানে আমরা ইউজ করব কি? সিঙ্গুলার ভার্ব ইজ। ওকে, দেন নেক্সট, হুইচ ড্যাশ আ ম্যান রিয়েলি গ্রেট। তাহলে দেখো এখানে হুইচ কাকে মিন করেছে? এখানে ট্রুথফুলনেসকে। তাহলে হুইচটা এখন কি সাবজেক্ট? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের সাথে ভার্ব বসবে সিঙ্গুলার। ড্যাশ আ ম্যান রিয়েলি গ্রেট, একটা মানুষকে সত্যিকার অর্থে গ্রেট তৈরি করে। এখানে আমরা কি তৈরি করার অর্থে ইউজ করব? অবশ্যই মেক। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হওয়াতে এটা কি হবে? এবার কি যোগ করতে হবে? অ্যাস অথবা ইয়েস। আমরা সাবজেক্ট সিঙ্গুলার থাকাতে এখানে ইউজ করলাম কি? মেক্স। দেন কাম আ ম্যান ড্যাশ বাই আদার্স। ইফ হি ড্যাশ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এই সেন্সটাকে দেখো, আ ম্যান ইজ ড্যাশ বাই আদার্স। আমরা শিখেছিলাম যে প্রিপজিশনের পূর্বে যদি গ্যাপ থাকে সেটাকে আমরা অবশ্যই প্যাসিভ সেন্সে করতে হবে। একজন মানুষ অন্যের দ্বারা সম্মানিত হয়, তার মানে সে নিজেকে সম্মান করছে না, অন্যরা তাকে সম্মান করবে। আচ্ছা দেখো, আমরা যদি এটাকে পজিটিভে বলি, আ ম্যান ইজ ট্রাস্টেড, যেহেতু আমরা প্যাসিভ ভয়েসে বলেছি। আর হচ্ছে কি, এটা প্রেজেন্ট টেন্স, যার জন্য ওয়াজ না হয়ে হলো কি? ইজ। is respected by others। এটা যদি পজিটিভ সেন্সে নেই তাহলে হয় কি? is respected। তাহলে আমার এই সেন্সটা হবে কি? পজিটিভে। if he dash the habit of speaking the truth, যদি সে সত্য বলার চর্চা করে, তাহলে এখানে অর্থটা কি দ্বারা? চর্চা করা অর্থে, সত্য বলার চর্চা। এখানে আমরা ভার্ব ইউজ করব কি? কাল্টিভেট।
তাহলে দেখো এখানে আমরা প্রথম ইউজ করেছিলাম বি, এবার ইউজ করেছি মেক, এবার ইউজ করবো কি কাল্টিভেট। এবার দেখেছি কি হি সাবজেক্টটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি কাল্টিভেট দিব নাকি কাল্টিভেটস দিব? অফকোর্স ইউ উইল সে কাল্টিভেটস, তাহলে আমরা এখানে দিব কি কাল্টিভেটস। আর যদি সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্সে কথা বলি, আ ম্যান ইজ নট ট্রাস্টেড বাই আদার্স, একটা লোক অন্যের দ্বারা বিশ্বস্ত হয় না, ইফ হি ডাজেন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যদি সে সত্য কথা বলার চর্চা না করে। তাহলে যদি আমরা এখন কি ইউজ করবো এখানে ট্রাস্ট, সরি আমি মনে হয় এর আগে রেসপেক্টেড বলেছিলাম, যাই হোক এটা ট্রাস্ট ভার্ব যেহেতু বক্সে আছে আমরা ট্রাস্ট ভার্বটা ইউজ করব। তাহলে আ ম্যান ইজ নট রেসপেক্টেড বাই আদার্স, আমি যদি বলি ইজ নট রেসপেক্টেড ট্রাস্টেড, একটা লোক বিশ্বস্ত হয় না অন্যের দ্বারা, ইফ হি ড্যাশ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, তাহলে এখানেও আমার সেন্সটা আসতে হবে কি নেগেটিভে। আর যদি এটা পজিটিভ হতো এখানেও পজিটিভ, তাহলে ইফ হি ডাজেন্ট, তাহলে আমরা এখানে পেলাম a man is not trusted by others, বিশ্বস্ত হয় না, if he doesn't cultivate the habit of speaking the truth. Then a man who dash by anybody cannot dash any position. এবার বলছে যে লোকটা কারো দ্বারা বিশ্বস্তই হয় না সে কোনো পজিশনও অর্জন করতে পারে না। তাহলে আমরা এখানে কিন্তু a man who dash by anybody, আবারও আমরা এখানে দেখতে পেলাম কি বাই, তাহলে বাই প্রিপজিশনের আগে আমাকে সেন্টেন্সটা অবশ্যই প্যাসিভে করতে হবে। তো প্যাসিভে করতে হলে এম ইজ আর ওয়াজ আর ইউজ করে V3, তাহলে এটা প্রেজেন্ট সেন্সে থাকার কারণে আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব এখানে ইজ, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ইজ বাই এনিবডি, সেন্সটা পরবর্তী নেগেটিভ থাকাতে এখানেও আমাকে করতে হবে কি নেগেটিভ। আ ম্যান হু ইজ নট রেসপেক্টেড, হি ইজ নট by anybody cannot dash any position, আর যে লোকটা বিশ্বস্ত হয় না সে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না, গেইন অর অ্যাচিভ, তো আছে এখানে আমি অ্যাচিভ ইউজ করেছি, cannot achieve any position. A man dash his ends once or twice dash lies, এরপরে বলছি কি ওই লোকটার কথা, a man একটা ওই লোক না, একটা লোক তার এই সফলতাটা একবার অথবা দুবার অর্জন করতে পারে। পারা অর্থে এখানে আমরা অর্থটাকে স্পষ্ট বোঝানোর জন্য, সেন্সটাকে স্পষ্ট বোঝানোর জন্য মডেল অক্সিলারিও ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু বলছি সে অর্জন করতে পারে, তাহলে এবার দিব কি ক্যান গেইন, ক্যান গেইন ওয়ান্স অর টুয়াইস ড্যাশ লাইস। এবার আসো এইচ নাম্বারে বলছে ড্যাশ লাইস, একটা সেন্টেন্সে ফাইনিট ভার্বের পর যদি দ্বিতীয় ভার্ব ইউজ করতে হয় তাহলে আমরা সেই ভার্বটার রূপ চেঞ্জ করে সেটা V3 হতে পারে, V4 হতে পারে। তো V4 এর ক্ষেত্রে আমরা বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে আলোচনা করেছি। দেখো এখন দেখো নাউনের পূর্বে একটা আমাদের অ্যাডজেক্টিভের দরকার, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্যাটস হোয়াই এখন আমরা দ্বিতীয় ভার্বের শেষে কি যোগ করব, আইএনজি যোগ করব। এখানে হবে কি টেলিং, টেলিং। তাহলে এবার দেখো বাট নো পার্মানেন্ট গেইন, এই যে নো যুক্ত আছে তার মানে সাবজেক্টটা হচ্ছে কি সিঙ্গুলার, নো পার্মানেন্ট গেইন ড্যাশ আউট অফ সাকসেস, সাবজেক্ট সিঙ্গুলার হতে এবার ভার্ব হবে কি সিঙ্গুলার, মানে ভার্বের শেষে এস বাই এস, তাহলে আউট, এই আউটের সাথে একটা ভার্ব বসে সেটা হচ্ছে কি কাম, তাহলে আমরা দিব কাম আউট অফ সাকসেস, কিন্তু স্থায়ী কোনো সফলতা তার জীবনে আসে না, তাহলে আমরা এবার দিব কি কাম, এখানে আমরা টেল ইউজ করেছি, গেইন ইউজ করেছি। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কামস। এবার দেখো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আই হয়ে গিয়েছে। ইট মাস্ট কাম টু লাইট সুনার অর লেটার, এটা অবশ্যই দিনের আলোর মতো বেরিয়ে আসবে, এখন নয়তো পর, আজ নয়তো কাল। দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার, তখন একজন মিথ্যাবাদীর আসল কি চরিত্রটি গেটস ড্যাশ, এই যে এখানে গেটস ভার্বটা রয়েছে, ইউ নো আফটার গেট ভার্ব, গেট ভার্বের পরে গেট, গট, গটেন, গেটিং, এটার পরে যদি আমরা কোনো ভার্ব ইউজ করতে হয় ভার্বের কোন ফর্ম হবে, কোন রূপ হবে বলতো V3।
V3 তাহলে আমাদের একটা ভার্ব বাকি রয়ে গেছে কি এক্সপোজ এটা হবে কি এক্সপোজড তাহলে এটা কি উন্মোচিত হবে and nobody trust him anymore তাকে কেউ আর বিশ্বাস করবে না এই যে দেখো যখন গেটের পরে যখন আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা করি এক্স্যাক্টলি এটা প্যাসিভ সেন্সটা প্রকাশ করে গেট ভার্বটা দিয়ে যেখানে বলছে দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার গেট এক্সপোজড মিথ্যাবাদীর আসল চরিত্রটা উন্মোচন হবে তার মানে কি কেউ না কেউ উন্মোচন করে দিবে এক্স্যাক্টলি সেন্টেন্সটা তখন কি হয়ে যায় প্যাসিভ হয়ে যায় আচ্ছা দেখো তাহলে আজকের এই টেক্সটটা থেকে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ভার্বের ফর্মগুলো কিভাবে ইউজ করব দেখো এখানে আমরা পেয়েছি যে ভার্বের চারটা ফর্ম এখানে চারটা যদি বলি পাঁচটা জিরো দিয়ে তাহলে আমরা দেখি এখানে লক্ষ্য করে দেখি যে B0 ভার্বটা ইউজ হয়েছে B1 ভার্বটা ইউজ হয়েছে B3 ভার্বটা ইউজ হয়েছে B4 ভার্বটা ইউজ হয়েছে শুধুমাত্র এখানে B2 ভার্বটা ইউজ হয়নি যেহেতু এই প্যাসেজটা ছিল প্রেজেন্টে আর যদি ফার্স্ট হতো হয়তো এই প্যাসেজটা তখন আমরা ফার্স্ট সেন্সে করতাম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি এই ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা কিংবা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তাহলে তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবে এবং জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টগুলি চেক করব চেক করে প্রয়োজনে আমি রাইট ফর্মস অফ ভার্বের উপরে দ্বিতীয় আরেকটা ক্লাস নেব আর যদি তোমাদের এই প্যাসেজটা ক্লিয়ার হয় জাস্ট রাইট ফর্মস অফ ভার্ব যদিও এই একটা দুইটা ক্লাসে একেবারে যে ক্লিয়ার হবে তা না আরো একটা ক্লাস করতে পারলে ভালো হবে কিন্তু সেটা হচ্ছে তোমাদের ডিমান্ডের উপরে আমি ক্লাসটা নেব তো প্রিয় শিক্ষার্থীরা প্রত্যাশা করব তোমাদের রেসপন্স তোমরা কে কতটুকু আজকের ক্লাসে শিখেছো এবং আমরা আজকের ক্লাসটা কতটুকু বুঝেছি দেন আমি পরবর্তীতে তোমাদের সাথে আবার চলে আসবো একটি ক্লাস নিতে তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ